এখন সময়টা বর্ষার শুরু। আকাশের চারিপাশে কালো মেঘের ঘনঘটা। আমার পাশে যে বসে গল্প করছে ওর নাম অমল। আমরা একই কলেজে পড়ি, একই গ্রামে বাড়ি এবং দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। এখন দুপুরবেলা মিত্তিরদের পুরানো ভাঙা ঘাটে আমরা বসে আছি। আমরা প্রায়ই এখানে এসে বসি। কলেজে এখন পড়াশোনার বিশেষ চাপ নেই, তাই কোনো দিন কলেজে ডুব মেরে এদিক ওদিক ঘুরতে বেরোই। এই প্যাচপ্যাচে বর্ষায় আর ভালো লাগছে না। তা ঠিক বলেছ ভাই, তবে এতদিন টানা গরমের পর একটু প্রাণ জুড়ানো বৃষ্টি হচ্ছে। এই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না। সেই সকালে উঠে কলেজ করো, তারপর পড়তে বসো, না হয় কলেজ ডুব মেরে এদিক ওদিক ঘুরে এসো। সেই একই জায়গা, চেনা ঘাট, একই বাগান, একই ধান ক্ষেত, সবই এক। তবে যাই বলো ভাই, এই মিত্তিরদের ঘাটে এসে বসতে বড় ভালো লাগে। কত পুরানো দিনের ঘাট, আর জায়গাটাও বড় নির্জন। তা নির্জন হবে না? সবাই ভূতের ভয়ে এদিকটাতে আসে না, তোমার তো আবার সে ভয় নেই। এই পুরানো ঘাট গাছপালা দেখলে মনে হয় কেউ না কেউ তো সাত করে ঘাটটা বানিয়েছিল, গাছগুলো লাগিয়েছিল। তারা আজ কোথায় বলো তো? তাদেরকে মহাকাল হরণ করেছে। আসলে আমরা আমার বলতে যা বুঝি তা তো আমাদের নয়, সবই মহাকালের। তাই তো বলছি, এই আমার না করে কোথাও থেকে ঘুরে আসি চলো। তা মন্দ বলনি, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো ঠিক আছে, আমরা পাহাড়ে ঘুরতে যাব। ওরে বাবা, পাহাড়? সে তো অনেক খরচ। আমাদের দেশ বড় বৈচিত্র্যময়, এখানে অল্প খরচেও পাহাড় দেখা যায়। বলো কি, অল্প খরচে পাহাড়? ঝাড়খণ্ড, বিহারে বহু সুন্দর সুন্দর পাহাড় আর ঝর্ণা আছে। আর এই বর্ষার সময়ে সেই ঝর্ণা শুনেছি একটা দেখবার মতো দৃশ্য হয়। এবং জায়গাগুলো এতটাই অখ্যাতনামা যে সেখানে ট্যুরিস্টের টিকিটেরও সন্ধান তুমি পাবে না। তাই লোক ঠকাবার ব্যবসাও নেই, অল্প দামে সচ্ছলভাবে দিন চারেক কাটিয়ে আসা যাবে। তাহলে চলো, দিন কতক ছুটি কাটিয়ে আসা যাক, একটু স্বাদ বদল হবে। এর দিন দুয়েকের মধ্যেই আমরা তৈরি হয়ে ব্যাগপত্র গুছিয়ে হাওড়া থেকে হেমপুরগামী ট্রেনে উঠে বসলাম। আমি কোথায় যাচ্ছি তেমন কিছু জানি না, অমল যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ট্রেনে বসে বসে দুই দিকের ধান ক্ষেত, মাঠ, গাছপালা, সমস্ত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। আচ্ছা ভাই অমল, আমরা তো ধরো এই হেমপুরগামী ট্রেনে উঠলাম, নামবো কোথায়? এখনো ঘন্টা তিনেক রাস্তা বাকি আছে। আমরা নামবো ঝাঁঝিপুর স্টেশনে। তা আমরা সেখানে থাকবো কোথায়? একটা ফরেস্ট বাংলোতে থাকবো। জায়গাটার খোঁজ আমি আমার এই মামার কাছ থেকে পেয়েছি। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। দুরন্ত ট্রেন কত নাম না জানা অখ্যাত স্টেশনের উপর দিয়ে দৌড়ে চলেছে। কিছুক্ষণের মধ্যেই দ্রুতগামী ট্রেন সরল সুজলা বাংলাদেশ পেরিয়ে মালভূমির পাহাড়ি পথ ধরে চলতে শুরু করলো। এমন করে ট্রেন চলতে চলতে বিকালের দিকে এসে পৌঁছালাম ঝাঁঝিপুর স্টেশনে। ব্যাগপত্র নিয়ে আমরা নেমে পড়লাম স্টেশনে। ট্রেনটা হেলে দুলে স্টেশন ছেড়ে রওনা দিল। ট্রেনটা চলে গেলে বুঝলাম একেই বোধহয় বলে জনহীন স্টেশন। চারিদিকে একটা জনমানবের চিহ্ন নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। প্ল্যাটফর্মের মাথার উপর কোনো ছাউনি নেই। স্টেশনের এক কোণে একটা ছোট্ট ঘর, ওটাই বোধহয় স্টেশন মাস্টারের ঘর। কিরে, রাস্তা চিনে যেতে পারবি তো? স্টেশন থেকে নেমে যে পায়ে হাঁটা পথ চলে গেছে ওটা ধরে গেলেই আমরা ফরেস্ট বাংলো পৌঁছে যাব। স্টেশন থেকে নেমে মেঠো রাস্তা ধরে আমরা হাঁটতে শুরু করলাম। এসব অঞ্চলে ঘরবাড়ি, জনবসতি কিছুই নেই, একেবারে জঙ্গলে পরিবেশ। বেশ কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম ফরেস্ট বাংলোয়। যেতেই দারোয়ান গেট খুলে দিল। এক মধ্যবয়স্ক লোক
এগিয়ে এসে আমাদেরকে পথ দেখিয়ে ভিতরে নিয়ে চলল। পরে খোঁজ খবর করে জানলাম তার নাম নিতাই, সেই বাংলোর কেয়ারটেকার। একটা ছিমছাম ঘরে এসে আমরা উপস্থিত হলাম। এই ঘরটা আপনাদের জন্য পরিষ্কার করিয়ে রেখেছি। ভালো ভালো। তা বাবু, সন্ধ্যের জল খাবার ঘরে খাবেন না বাইরের বারান্দায় দেব? আমি ভাবছি কি বলবো, এমন সময় নিতাই বলল, বাইরের বারান্দায় বসে খেতে পারেন বাবু, বারান্দা থেকে জঙ্গল দেখা যায়, খুব ভালো লাগে। তবে বাইরেই দাও। আচ্ছা বাবু, আচ্ছা, আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, আমি ততক্ষণ সব ব্যবস্থা করছি। এই বলে সে সেখান থেকে চলে গেল। আমরাও ফ্রেশ হয়ে যখন বারান্দায় এসে দাঁড়ালাম, দেখলাম নিতাই ঠিক বলেছিল, এখান থেকে চারিদিকের দৃশ্য অপরূপ সুন্দর। ফিকে নীলচে আকাশের উপর কালো কালো দৈত্যাকার গাছগুলি দাঁড়িয়ে আছে, তার মধ্যে দিয়ে কিছু হলদে আলোর বিন্দু এদিক ওদিকে উড়ে বেড়াচ্ছে। এগুলো জোনাকি, ঝিঁঝি পোকারা প্রাণ খুলে তাদের যন্ত্র বাজিয়ে চলেছে। দৈত্যাকার গাছের গোড়ায় কালচে অন্ধকার জমা হয়েছে। আমরা গিয়ে দুজনে দুটো চেয়ার দখল করে বসলাম। বাবা, এত রকমের খাবার, লুচি, আলুর দম, বেগুন ভাজা, চা, সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নরম লুচি ছিঁড়ে আলুর দমে মাখিয়ে মুখের মধ্যে চালান করতেই বুঝলাম খুব সুন্দর রান্না। সমস্ত খাবার কিছুক্ষণের মধ্যেই পেটের মধ্যে চালান করে দিলাম। খুব খিদে পেয়েছিল, সেই কখন খেয়ে বেরিয়েছি। একটা পরিতৃপ্তির ঢেঁকুর উঠল। কাল তাহলে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি? কাল ভাবছি আশপাশটা একটু ঘুরে দেখব। এরপরেই শুনতে পেলাম জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। পরের দিন আমরা বাংলোর আশপাশের জঙ্গল, ঝর্ণা, পাহাড় ঘোরাঘুরি করে বাংলোতে ফিরে এলাম। দুপুরে দেশি মুরগির ঝোল খেয়েছিলাম। এখন সন্ধে হতেই আমরা ব্যালকনিতে আড্ডা জমালাম। কি ভাই, কেমন লাগছে? এই শাল পলাশের জঙ্গল, ছোট ছোট ঝর্ণা, এর সৌন্দর্যটাই অন্যরকম। কাল ভাবছি ঝাঁঝি পাহাড়ের গহন অরণ্যের মধ্যে একটা ঝর্ণা আছে, সেইখানেই যাব। রাস্তাটা এই নিতাইয়ের কাছ থেকে একবার ভালো করে জেনে নিতে হবে। তাই ভালো। একটাই শুধু অসুবিধা, রাস্তাটা পায়ে হেঁটে বেশ অনেকটা। তুমি যেতে পারবে তো? খুব পারবো। পরদিন সকালে নিতাইকে জায়গাটি সম্বন্ধে জিজ্ঞেস করতেই সে বলল, আগে বাবু, জঙ্গলের ভিতরে একটা ঝর্ণা আছে বটে, ঝর্ণাটা ভারী সুন্দর, কিন্তু সেখানটাতে যেতে গেলে তো মাইল চারেক পথ হাঁটতে হবে। কোনো অসুবিধা হবে না বাবু, আপনারা বরং বাংলোর কাছাকাছি একটা পাহাড় আছে, ওটাই দেখে আসুন। না না, আমরা স্থির করে ফেলেছি ওই ঝর্ণাটা দেখতেই যাব। তাছাড়া এই সমস্যা কি আছে সেটাই তো বুঝতে পারছি না। বাবু, আপনারা বাইরের লোক, তাই তাই জানেন না ওই ঝর্ণার আশপাশটা ভালো না, ওখানে অপদেবতা থাকে। কি অপদেবতা? তোমার মাথা ঠিক আছে তো? দেখো নিতাই, যেখানে যা আছে থাক, আমরা ওসব বিশ্বাস করি না। আমরা ওখানে যাবই। যাবেন যখন কথা শুনবেন না, কি করব বলুন? ঠিক আছে, রাস্তা বলে দিচ্ছি, তবে আমার একটা কথা আপনাদের শুনতেই হবে। কি? বাবু বাবু, আমার একটাই অনুরোধ, এই যে মা রুঙ্কিনী দেবীর পূজা হওয়া ফুল আপনারা দুজনে বুক পকেটে রাখুন দেখি, তারপর আমি রাস্তা বদলাবো। না না, ওসব ফুল টুল আমি পকেটে রাখতে পারবো না।
বাবু, সামান্য একখানা ফুল পকেটে রাখলে কি এমন অশুদ্ধ হয়ে যাবে তা তো বুঝতে পারছি না। কথা বাড়াস না, পকেটে ফুলটা রাখ দেখি। এই বলে নিতাই আমাদের হাতে দুটো ফুল দিল এবং আমরা দুজনেই সেটা বুক পকেটে চালান করলাম। তারপর নিতাই আমাদেরকে রাস্তা বুঝিয়ে দিল। সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসবেন বাবু, সন্ধে হওয়ার আগেই কিন্তু ফিরে আসবেন, জায়গাটা মোটেও ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, সন্ধে হওয়ার আগেই ফিরে আসবো। তারপর আমরা বাংলো থেকে বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। গাছে গাছে কত নানান রকমের পাখি লাফিয়ে বেড়াচ্ছে। চারিদিক এত শান্ত যে শুধু আমাদের পায়ে চলার শব্দ কানে ভেসে আসছে। মাঝে মাঝে বাতাস গাছের মাথার উপর দিয়ে সর সর শব্দ করে বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা একেবারে ছবির মতো সুন্দর। বেশ অনেকখানি পথ হেঁটে আমরা পৌঁছে গেলাম সেই ঝর্ণার কাছে। ঝর্ণাটা বড়ই সুন্দর। এখানে না এলে একটা বড় পাওনা হাতছাড়া হয়ে যেত। আরও বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটিয়ে আমরা সেখান থেকে রওনা দিলাম বাংলোর উদ্দেশ্যে। সন্ধ্যের মধ্যে ফিরতে হবে, নিতাই বলে দিয়েছিল। অনিল সামনে সামনে হাঁটছিল। বেশ অনেকটা হাঁটার পর হঠাৎ অনিল বলল, আমরা বোধহয় পথ হারিয়েছি। এদিক দিয়ে এসেছি বলে তো আমার মনে হচ্ছে না। কি বলছিস? আমরা তো এটা দিয়েই এলাম। না রে, ঠিক আছে, চলো আরো খানিকটা হেঁটে দেখি। আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর আমারও মনে হতে শুরু করলো জায়গাগুলো কেমন অচেনা অচেনা ঠেকছে। এদিকে সূর্য বড় বড় শাল গাছের পিছনে মিলিয়ে গিয়েছে। আকাশের রঙও কেমন ফিকে হয়ে এসেছে এখন। গাছে গাছে পাখিদের কলরব শোনা যাচ্ছে। এর মধ্যে একটা কালচে মেঘ আকাশের বুকে দেখা দিয়েছে এবং খুব মৃদু মেঘের গর্জনও শোনা যাচ্ছে। আর কোনো সন্দেহই নেই যে আমরা পথ হারিয়েছি। এদিকে সন্ধে হয়ে আসছে, আকাশে মেঘ করেছে। কোন দিকে যাব কে জানে। সামনের দিকে হেঁটে যাই, চল। তারপর যদি কোনো গ্রাম দেখতে পাই সেখানে আশ্রয় নেব। আমরা সামনের দিকে হেঁটে চললাম। কালো মেঘ আর দেখা যাচ্ছে না বটে, তবে সে যে আছে তার প্রমাণ দিচ্ছে বিদ্যুতের ঝলক আর মেঘের চাপা গর্জনের মধ্যে দিয়ে। আরও খানিকটা হেঁটে আমরা হঠাৎ একটা জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম। সামনে একটা বিশাল পুরানো দিনের অট্টালিকা বেরিয়ে পড়েছে জঙ্গলের মধ্যে। জঙ্গলের মাঝে এমন বিশাল অট্টালিকা! বাহ, অবাক হচ্ছিস কেন ভাই? আমাদের তো খুশি হওয়ার কথা। ওর ভেতরে আশ্রয় নিয়েই প্রাণটা বাঁচবে। পুরানো দিনের বাড়ির ভিতরে ঢোকাটা কি ঠিক হবে, নাকি সামনের দিকে এগিয়ে যাবে? এর মধ্যে নীল বিদ্যুতের আলো ছুটে গেল আকাশের বুকে। তারপরেই বাজ পড়ল। দেখছো না কেমন শাসাচ্ছে? আর বেশি দেরি করলে কপালে দুঃখ আছে। চলো ওটার মধ্যে গিয়েই ঢুকি। আমরা দুজনে সেই দিকে হাঁটা দিলাম। তারপর গিয়ে উঠলাম সেই বিশাল অট্টালিকার বারান্দায়। বাড়িটাকে যত পুরানো ভেবেছিলাম ততটা নয়। দরজা আছে এবং সেটা ভেতর থেকে বন্ধ। দরজা ধাক্কিয়ে ডাকাডাকি করলাম আমরা দুজন। কেউ আছেন? ভেতরে কেউ আছেন? কেউ আছেন? কারোর কোনো সাড়া না পেয়ে বুঝলাম বাইরেই দাঁড়াতে হবে। পিছন দিক দিয়ে কোনো দরজা আছে কি দেখবে? এমন সময় একটা আর্তনাদ করে সামনের বড় দরজাটা খুলে গেল। একটা লোক লণ্ঠন হাতে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। সে খসখসে গলায় বলল, কে আপনারা? এখানে কি চান? এই কাছে যে ঝর্ণাটা আছে ওটাই আমরা দেখতে গিয়েছিলাম। ফেরার সময় পথ হারিয়ে ফেলেছি, আর এখন ঝড় বৃষ্টি মাথায় করে এখানে এসে উপস্থিত হয়েছি। যদি আমাদেরকে একটু আশ্রয় দেন। আসুন, ভিতরে আসুন। আমরা ভিতরে প্রবেশ করতেই বাইরে বৃষ্টি শুরু হলো। পুরানো দিনের নানান রকম আসবাবে ঘেরা একটা ডাইনিং হলের মধ্যে আমরা ঢুকলাম। আপনি কি এই বাড়ির মালিক? না, এই বাড়ির মালিক জমিদার প্রতাপ নারায়ণ। তিনি কি এখানে আছেন?
বাবু এখানেই থাকেন, কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ কাজে কিছুদিনের জন্য বাইরে গিয়েছেন। এদিকে বৃষ্টি প্রচণ্ড বেড়ে উঠেছে। ঘরের জানলার কাঁচের সার্সিগুলোর ওপর বৃষ্টির জল আছড়ে পড়ছে, তার শব্দ শোনা যাচ্ছে। আমার এখানে বিশেষ কিছু খাবারের বন্দোবস্ত হবে না। না না, তার দরকার হবে না। চলুন তবে আপনাদেরকে আপনাদের ঘরটা দেখিয়ে দিই। এই বলে আমরা তার পেছন পেছন চললাম। কিছুটা হেঁটে আমরা একটা ঘরে এসে প্রবেশ করলাম। ঘরটাতে একটা খাট রয়েছে। দেয়ালে বহু জায়গায় পলেস্তারা খসে গিয়েছে, তবুও রাত কাটানোর জন্য ঘরটা নেহাত মন্দ নয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার উপকার আমরা যে কি করে ঠিক শোধ হয়ে যাবে। এই কি শোধ হয়ে যাবে? কিচ্ছু না, এখন আমি আসি। ঘরে একটা মিটমিট করে হ্যারিকেন জ্বলছিল। সেটার আলোই চারিদিক ঘোলাটে হয়ে ছড়িয়ে পড়ছিল। লোকটা কেমন অদ্ভুত না? তোর সবাইকেই অদ্ভুত বলে মনে হয়। এরপর আমরা গল্পগুজব শুরু করলাম। নানান বিষয় নিয়ে আলোচনা করলাম, যাতে রাতটা কোনো মতে কেটে যায়। আমরা দুজনে দাঁড়িয়ে গল্প করছি, হঠাৎ দেখলাম খোলা জানলার পেছনে দুটো জ্বলন্ত চোখ আমাদেরকে লক্ষ্য করছে। সেই চোখ দুটো দেখলে বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। আমি বললাম, ওখানে কে কে ওখানে? অনিল সেদিকে তাকিয়ে বলল, কই, এই কেউ তো নেই। না না না, এই এক্ষুনি ছিল। কার দুটো চোখ জ্বলছিল। ওহো, তুই কার আবার জ্বলন্ত চোখ দেখলি বলতো? না 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 না, কে যেন আমাদেরকে দেখছিল জানলা দিয়ে। ওহো, ও কিছু না, তুই ভুল দেখেছিস। আবার আমরা গল্পে মনোনিবেশ করলাম। তারপর এক সময় গল্পের রেশ হালকা হয়ে এলো। ক্রমেই দুজনার চোখে ঘুম নেমে এলো। ঘুম পাচ্ছে, বুঝলি ভাই, সারাদিন পথ চলেছি, একটু শুলে মন্দ হয় না। আমিও তাই বলবো ভাবছিলাম। এসো একটু বিশ্রাম করে নি। এই বলে আমরা বিছানায় শুয়ে পড়লাম। তারপর কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ এক সময় গভীর রাতে কিসের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম ঘরের চারিদিকে অন্ধকার। কখন জানি হ্যারিকেনটা নিভে গিয়েছে। শুয়ে শুয়ে শুনতে পেলাম বাইরে বৃষ্টি হয়ে চলেছে। নীল বিদ্যুতের আলো জানলা দিয়ে ঢুকছে ঘরের মধ্যে। অন্ধকারেই বেশ কিছুক্ষণ শুয়ে রইলাম। হঠাৎ কানে একটা ফিসফিসের শব্দ ভেসে এলো। বৃষ্টির শব্দ ছাপিয়ে সে শব্দ আমার কানে এসে ঢুকছে। ফিসফিসে আবছা কথাগুলো ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। তুই যা, সব কাজে যদি আমি যাব তবে তুই কি জন্য আছিস? আমি অনেক চেষ্টা করেছি। ওরা যখন ঘুমাচ্ছিল তখন ওদের কাছে গিয়েছিলাম। গায়ের কাছে হাত দিতেই আমার হাতটা পুড়ে গেল। এই দেখুন কর্তা, এই দেখুন হাতটা কেমন পুড়ে গেছে। ওদের পকেটে ফুল আছে। সেই ফুলের শক্তি এত বেশি যে তার সাথে আমি পেরে উঠছি না। কে? তোদেরকে দিয়ে কিছুই হবে না। অকমা ঢেকি একটা অমন দুটো নধর মানুষ হাতের কাছে পেয়ে কি ছেড়ে দেব?
এবার দেখছি আমাকেই যেতে হবে। তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি, দুটোর ঘাড় মোটকে। এসব কথা শুনে শুয়ে শুয়ে আমার শরীরের লোমকূপ খাড়া হয়ে উঠল। এরা কি বলছে? এরা কারা? ভয়ে শরীরটা ঠক ঠক করে কাঁপতে লাগলো। একটা হিম শীতল অনুভূতি পিঠের শিরদাঁড়া বেয়ে ক্রমশ উপরের দিকে উঠে আসতে লাগলো। এমন সময় কম্পিত বুকে শুনলাম ঘরের দরজাটা ক্যাঁচ শব্দ করে খুলে গেল। মনে মনে ভাবলাম, এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমরা তো ভেতর থেকে দরজা খিল দিয়েছিলাম। তারপর একটা মৃদু পায়ের শব্দ আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। এদিকে ভয়ে আমি কি করব বুঝতে পারলাম না। অনিল অঘরে ঘুমোচ্ছে। পায়ের শব্দটা আমাদের কাছে এসে কিছুক্ষণ দাঁড়ালো, তারপর হঠাৎই ধূপধাপ শব্দ করে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। ভয়ে আমি চুপ করে শুয়ে রইলাম। তারপর আবার তাদের কণ্ঠস্বর ভেসে এলো। সত্যি তুই ঠিকই বলেছিলিস। ওদের শরীর থেকে একটা আলোর জ্যোতি বেরোচ্ছে। ওদের শরীরের কাছাকাছি যাওয়ার ক্ষমতা আমার নেই। যত দোষ তোর। যখন ওরা এলো তখন জামা কাপড় বদলাতে বললি না কেন? আগে কর্তা, আমি বুঝতে পারিনি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। অমন দুটো নধর দেহ সামনে পেয়েও ছেড়ে দিতে হবে। দূর হয়ে যা। এবার আমি আর থাকতে না পেরে অনিলের হাত দিয়ে ঠেলে ডাকলাম, ভাই ওঠো। অনিল ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে বলো তো? কারা বাইরে কথা বলছে? তারা সাধারণ মানুষ বলে আমার মনে হয় না। সাধারণ না হলে অসাধারণ। এখন তুমি ঘুমিয়ে পড়ো দেখি। অনিল আবার ঘুমিয়ে পড়লো। আমি অনেকক্ষণ চোখ বন্ধ করে জেগেছিলাম। শেষ রাতের দিকে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না। সকালে অনিলের ডাকে ঘুম ভাঙলো। এই ওঠো, এই কি হলো? ওঠো, চোখ খোলো। আমি চোখ খুলে দেখলাম সূর্যের আলো আমাদের মুখে এসে পড়ছে। চারিদিকে তাকিয়ে চমকে উঠলাম। শুয়ে শুয়ে দেখলাম মাথার উপর ছাদ কই, ঘরের দেয়াল কই। আমি তো একটা ভাঙা বাড়ির মধ্যে শুয়ে আছি। আমি উঠে দাঁড়াতেই অনিল বলল, এইসব কি? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। এই কাল সন্ধ্যের সময় যখন আমরা এই বাড়িটাতে এলাম তখন তো এটা বিশাল অট্টালিকার মতো দাঁড়িয়েছিল, কিন্তু এখন এই কি অবস্থা? এ কি করে সম্ভব? তখন আমি কাল রাতে ঘটে যাওয়া সমস্ত ব্যাপারটা তাকে বললাম। সমস্ত ব্যাপারটা শুনে সে ভয়ে চমকে উঠতে লাগলো। তারপর সে বলল, না, নিতাইয়ের কথা বিশ্বাস না করে আমরা বড় ভুল করেছি। হে ভগবান, অপদেবতাদের আমরা বিশ্বাস করি না। যে ভগবানের ফুল আমরা নিতেই চাইছিলাম না, সেই ভগবানের দয়াতে সেই ফুলের দ্রব্য গুণেই আমরা প্রাণে বেঁচেছি। ওই ফুলগুলোই আমাদের জীবন রক্ষা করেছে। ভগবান, আমাদের মতো নির্বোধকে ক্ষমা করে দাও। হে ভগবান, ক্ষমা করে দাও। আর এক মুহূর্ত এখানে নয়। চলো, না, চলো এখান থেকে পালিয়ে যাই। এই বলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।